আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ইভেলি নিউজ অ্যান্ড ভিউজে। অনেক আলোচনা সমালোচনা এবং অনেক ধরনের বিতর্কের পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন। গণমানুষের এক ধরনের দাবিও নিশ্চয় ছিল যে দেশে মহামারী চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে ভূমিকা, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনিয়ম, সেসব বিষয়ে দায় দায়িত্ব তো অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের উপরে পড়ে, পাশাপাশি বিভিন্ন অব্যবস্থাপনা বা আরও অন্যান্য যে বিষয় রয়েছে, বিতর্কিত বিষয়গুলো, সেই সব বিষয় নিয়েও বিতর্কের মুখে পড়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগকারী মহাপরিচালক। মানুষের দাবির প্রতি সম্মান জানিয়েই সম্ভবত কেন আমরা বলবো, অবশ্য নিশ্চিতভাবেই সরকার সমর্থন জানিয়ে তাকে হয়তো এই পদটি বেছে নেওয়ার কথা বলেছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে শুধুমাত্র পদত্যাগের মধ্য দিয়েই সকল বিতর্ক বা সকল সমালোচনা অবসান হবে কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এগুলো পাশাপাশি দেশে যে বন্যার তৃতীয় দফার ঢল চলছে, শুরু হয়েছে, সেই অবস্থায় আমাদের করণীয় কি রয়েছে, এর মধ্য দিয়ে ঢাকার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে, ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অস্বাভাবিকভাবে। এই বিষয়গুলো আমাদের আলোচনা থাকবে, পাশাপাশি জনস্বাস্থ্যের যে বিষয়টি সেটি তো থাকবেই। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের বাংলা ভিশন স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক AQM মাহবুব, এবং রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ হুসাইন। আমরা আলোচনা যাওয়ার আগে যথারীতি আমরা ঘুরে আসবো আমাদের বার্তা কক্ষ থেকে। সেখানে রয়েছেন বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল। আমাদেরকে যদি দিনের সর্বশেষ খবরাখবর সম্পর্কে একটু জানাতেন। আচ্ছা, সর্বশেষ খবর আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ, এটাই আজকের সবচেয়ে চমকপ্রদ এবং সর্বশেষ খবর বলা যেতে পারে। তো ওনার পদত্যাগটা আসলে মনে হয় যে অবশ্যম্ভাবী ছিল। কারণ হচ্ছে যে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে স্বাস্থ্য ব্যবস্থা যে ফাঁকফোকর ভঙ্গুরতা, এটা যেমন সামনে উঠে আসছিল, তেমনি নানা রকম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা ছিল, এটাও স্পষ্ট হয়ে উঠছিল। এমনকি তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে ডক্টর সাবরিনা গ্রেপ্তারের ঠিক আগের দিন তিনি বলেছিলেন যে একটা টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি এই যে জেকেজি যে অনিয়ম করছে এবং জালিয়াতি করছে, এটা আমি ডিজি মহোদয়কে জানিয়েছি। সেটারই ফলো আপ হিসাবে আজকে আমাদের এখানে একটা স্পেশাল রিপোর্ট করেছে SM ফয়েজ। সেখানে দেখা গেছে যে সাবরিনার যে ব্যক্তিগত গাড়ি চালক, তিনি আজকে আদালতে গিয়েছিলেন, রফিকুল ইসলাম সম্ভবত নাম। সে বাংলা ভিশনকে সাক্ষাৎকারে বলেছে যে সাবরিনা এবং তার স্বামী আরিফের সাথে একদিন মারামারি হয়, দ্বন্দ্ব হয়। তার পরপরই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সাথে দেখা করে সাবরিনা জানিয়েছেন যে জেকেজি এই ধরনের প্রতারণা করছে, অনিয়ম করছে, জালিয়াতি করছে। এটা সবিস্তারে ডিজিকে জানিয়েছেন, মানে আবুল কালাম আজাদকে, যিনি আজকে পদত্যাগ করলেন। কিন্তু তারপরও তিনি আসলে কোনো পদক্ষেপ নেন নেই। এটা একটা রহস্যজনক ব্যাপার, কোনো পদক্ষেপ নেন নেই। পরবর্তীতে পদক্ষেপ নিতে আমরা দেখলাম যে জেকেজির বিরুদ্ধে পদক্ষেপ নিল র্যাব। তো তেমনিভাবে রিজেন্ট কাণ্ডেও তার সংশ্লিষ্টতার সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রিজেন্টের সাথে তিনি চুক্তি করেছেন, সেই চুক্তি অনুষ্ঠানে মন্ত্রীকেও তিনি রেখেছিলেন। পরবর্তীতে তিনি আবার বললেন যে সাবেক স্বাস্থ্য সচিবের উপরে মৌখিক নির্দেশে তিনি এই চুক্তি করেছিলেন। তো রিজেন্টের অনিয়মের ব্যাপারে যে মানে সরকারি যে কয়েকজন ডাক্তারকে রিজেন্টে কাজ করার জন্য দেওয়া হয়েছিল, তারা লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রিজেন্টের অনিয়ম এবং তারা যে বিনামূল্যে করোনা পরীক্ষার করার কথা বলে 3500 টাকা করে প্রতি রোগীর কাছ থেকে নিত এবং পরীক্ষা না করেই পরীক্ষার রেজাল্ট বা সার্টিফিকেট দিত, সেটা তারা লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছিল, আইডিসিআরকে জানিয়েছিল। আইডিসিআর আবার সেটা লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছিল যে তাদের যাতে এই পরীক্ষা করার সুযোগ, তাদের সাথে চুক্তিটা বাতিল করা হয়। কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে অভিযোগটা এসেছে যে স্বাস্থ্য অধিদপ্তরের এক সময় যে ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, তিনি আবার একটা পাল্টা চিঠি দিয়ে
আইডিসিআরকে বলেছিলেন যে না, তারা যাতে প্রতিদিন 50টা অন্তত রিজেল্ট 50টা পরীক্ষা করতে পারে সেই সুযোগ তাদের বলবৎ রাখার জন্য বলা হয়েছিল। তার মানে স্বাস্থ্য অধিদপ্তরের পুরো ব্যবস্থাপনাটাই একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনা ছিল। তারা জেনেও দুর্নীতি হচ্ছে সেটা জেনে প্রমাণ পেয়েও তারা আসলে নীরব ছিল। এই নীরবের কারণ কি এবং এটার পেছনে কারা আছে, কি কারণে তারা নীরব ছিল এবং কিভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, এই ব্যাপারে আরো বিস্তারিত তদন্ত হওয়া দরকার এবং এজন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আসলে এখন সময়ের দাবি। আর আপনি আরেকটা প্রসঙ্গ বলেছিলেন বন্যা পরিস্থিতি আসলে খুব ভয়াবহ তার দিকেই যাচ্ছে। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানিয়েছেন যে 25 জুলাই পর্যন্ত পরিস্থিতির আরও অবনতি হবে। তাইলে আসলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সত্যি আশঙ্কার বিষয়। কারণ হচ্ছে অন্য বছর আমি যে কথাটা আরো একদিন বলেছিলাম যে অন্য বছর বন্যা পরিস্থিতি তৈরি হলে, এরকম দুর্যোগ তৈরি হলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্ব উদ্যোগে ত্রাণ তৎপরতা চালায়, কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের কাছে যাচ্ছেন না, যার কারণে বন্যার্তদের যারা পানিবন্দী মানুষ তাদের অবস্থা আসলে দুর্বিষহ। তো এই মানুষদেরকে রক্ষার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। পান্না, আপনাকে ধন্যবাদ। নাবিল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। অধ্যাপক মাহবুব, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যে পদত্যাগ করলেন, সেটি হয়তো তার পেছনের অনেক বিষয় থাকতে পারে বা সরকারের পক্ষ থেকে যে দাবি সেটিকে সমর্থন করেই তাকে নিশ্চয়ই পদত্যাগ করতে বলা হয়েছে, এরকমটা ধরে নিতে পারি। অথবা তিনি নিজেও যদি পদত্যাগ করে থাকেন সেটিও মানুষের দাবির পরিপ্রেক্ষিতে হয়তো তিনি সেটি সাড়া দিয়েছেন। কিন্তু এই সাড়া দেওয়ার মধ্য দিয়েই কি স্বাস্থ্য অধিদপ্তরের যে কাজগুলো, কর্মকাণ্ডগুলো এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা তো আজকের নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এই এক পদত্যাগের মধ্য দিয়েই কি সব সমস্যার অবসান কিংবা সব বিতর্কের সমাধান হতে পারে? এটা তো আপনি উত্তরটা দিয়ে দিচ্ছেন। মোটামুটি এক পদত্যাগে হয় না, আর শুধু পদত্যাগই হবে না, মানে শুধু পদত্যাগ করলেই তো হবে না। এই যে এখন এটা ওনার পদত্যাগটা অনেকটা অনিবার্য ছিল, ওনার পদত্যাগ বা কারো পদত্যাগটা ছিল, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা না। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। বিশেষ করে স্বাস্থ্যটা প্রতিটি নাগরিকের দরকার। এই বন্যার সময় দেখেন কী অবস্থা, আমাদের করোনার পরিস্থিতি কী অবস্থা আমাদের। এখন আমাদের স্বাস্থ্যসেবার বিশাল একটা জিনিস কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে স্বাস্থ্যসেবাটা। এখন দেখেন এই যে এই ওনার আজকে পদত্যাগটা, এই প্রাইভেট সেক্টরটাকেই আসলে ম্যানেজমেন্ট করা যাচ্ছে না। অর্থাৎ প্রাইভেট সেক্টরের ভিতরে আপনি চিন্তা করেন, এই যে শাহেদের রিজেন্ট হাসপাতাল, তারপরে সাবিনার পদত্যাগ, এই যে জেকেজি, এইগুলো সব প্রাইভেট সেক্টর। এই প্রাইভেট সেক্টর কারো লিগ্যাল লাইসেন্স নেয়, কারো লাইসেন্স নবায়ন করা নাই, নানান যাবতীয় কতগুলো ঘটনা। এগুলোকে দেখভাল করার তো একটা প্রতিষ্ঠান থাকা দরকার, রেগুলারলি বেসিসে করবে, সেগুলো ছিল না। এখন এই প্রাইভেট সেক্টর কিন্তু মহিরূপ হয়ে গেছে। আপনি চিটাগাংয়ের কথাই দেখেন, চিটাগাংয়ে মানে করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকারি স্বাস্থ্যসেবাটা ঢাকার মতো অত গড়ে ওঠে নাই, অল্প। আর প্রাইভেটটা একেবারেই নীল বলবো না আমি, কিন্তু ঢাকার তুলনায় একেবারেই সামান্য, এবং ফলে চিটাগাংয়ের করোনা ভাইরাসের সমস্যাটা খুব ব্যাপক আকারে দেখা দিচ্ছে আমাদের। তার মানে কি, এই প্রাইভেট সেক্টরের উপর দিন দিন আমরা নির্ভর করতেছি। সেই প্রাইভেট সেক্টর যদি আমাদের একটা রুলস রেগুলেশন না আসে, বা স্বাস্থ্যসেবায় আমার কেন যেন মনে হয় একটা দীর্ঘমেয়াদী একটা টাস্ক ফোর্স থাকবে এবং তার শুধু মূলনীতি উপদেশ দিবে না এবং সেগুলি বাস্তবায়ন ফিল্ডে বাস্তবায়ন না হলে কিন্তু হবে না। এবং স্বাস্থ্যসেবা না, প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিন্তু একটা আন্তঃমন্ত্রণালয় এবং অনেকগুলি সংস্থা থাকে, এদের ভিতরে কিন্তু ইন্টিগ্রিটি থাকতে হবে। এদের ভিতরে একটা কী বলে, একটা দায়িত্ব নেওয়া, দায়িত্ব বুঝে নেওয়া এবং দায়িত্ব সংশ্লিষ্ট যে সমস্ত সহযোগিতা করা, এগুলি থাকতে হবে। কোঅর্ডিনেশন যেটাকে আমরা বলি, সেগুলি থাকবে। সেগুলি কিন্তু ভেঙে গেছে। এ বলে ওর দায়িত্ব, এ বলে ওর দায়িত্ব, এ বলে ওর দায়িত্ব, এটা তো হইতে পারে না। নিশ্চয়ই প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব কতগুলি দায়িত্ব থাকবো এবং সেই প্রত্যেকটা প্রতিষ্ঠান আবার এক জায়গায় বসে ডিসিশনগুলি নিব। এই যে আন্তঃমন্ত্রণালয়, আন্তঃসংস্থা যে দায়িত্ব, যে সমস্ত প্রাপ্ত অধিদপ্তরগুলি দপ্তরগুলি আছে, সেগুলি সঠিকভাবে চলছে না।
এটা একটা সবচেয়ে বড় বলতে পারেন বাংলাদেশ শুধু স্বাস্থ্যসেবাইতে না, শিক্ষা তো প্রত্যেকটা সেক্টরে আছে। এই জায়গায় আমাদের একটু গলদ আছে, সেখানে আমাদের আনতে হবে এটা। আরেকটা দিকে আমি বলি আপনাকে, সেটা হলে দেওয়া স্বাস্থ্য শিক্ষা এটা সরকারের একটা দায়িত্ব। এই সরকার বললে কিন্তু আমাদের হবে না, এটা কিন্তু আমাদের জনগণের, বিশেষ করে যারা আমরা শিক্ষিত, যারা বিভিন্ন ধরনের যে সচ্ছল শিক্ষিত এবং বুদ্ধিজীবী, এদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। তাদের কিন্তু এগিয়ে আসতে হবে, পরামর্শ দিয়ে নিয়ে আসতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে এবং কিভাবে দিক এইগুলিকে নির্দেশনা বা বুদ্ধিজীবী পর্যায়ে যাদের কথা বলছেন, যারা বিশেষজ্ঞ, তারা তো দিক নির্দেশনা দিয়ে চলেছেন বা তাদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে চলেছেন, কিন্তু কতখানি তাদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? না, গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটাও যেমন সত্য, কিন্তু সেই গুরুত্ব সহকারে কিন্তু আমরা যে দিচ্ছি তেমন এইটা কিন্তু আমরা সঙ্গে, যেমন ধরেন আমি আমার একটা উদাহরণ দিই, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তাই না? আমি পড়িয়ে যাচ্ছি, হ্যাঁ, মানে একজন হাসপাতাল তার দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু দেখভাল করার কেউ নাই। এখানে তো কেউ দেখভাল করতে হবে তো। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের এখন প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালে যারা প্রাইভেট প্র্যাকটিশনার ডাক্তাররা দেখেন, ডাক্তাররা পলায়ে যাচ্ছে। কারণ ডাক্তাররা যখন একটা প্রেসক্রিপশন করে, প্রেসক্রিপশন যখন একটা ডায়াগনোসিস করতে হয়, তার মনে করেন যদি 5,000 টাকা যদি ডায়াগনোসিস করতে হয়, সেই 5,000 টাকার থেকে যে প্রেসক্রিপশনটা লিখে দিচ্ছে ডাক্তার, সেও একটা প্রায় 30% 40%। কেন? এটা তো অবৈধ, এটা নিঃসন্দেহে পুরো অবৈধ। তাই এটা কে দেখভাল করবে বলেন? এইটার রুলস রেগুলেশন নাই। আমার কেন যেন মনে হয় স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখা উচিত যে এই যে অবৈধভাবে কোটি কোটি টাকা জনগণ থেকে নেওয়া হচ্ছে, এই যে আপনি করোনা দেখতেছেন, মানে বিভিন্ন ভাউচার দিয়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে, তাই না? দেখভাল করার কেউ নেই। কেন এটা হবে? এটা কিন্তু রুলস রেগুলেশন থাকবে, স্ট্রিক্ট রুলস রেগুলেশন থাকবে, সেটাকে সমন্বয় করতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে রেগুলার বেসিসে। যখন একটা বড় রকমের একটা বিপদ ঘটনা ঘটে, তখন আমরা এই যে কেউ পদত্যাগ করলো, কাউকে মানে ধরা হইলো, কাউকে জেলে ঢুকানো হলো, এরকম করতে যায়, নতুন আরেকটা ইস্যু হয়ে যায়, চাপা পড়ে যায়। এইটা না করে আমাদের একেবারে পার্মানেন্ট বেসিসে একটা কিছু সিস্টেম থাকতে হবে যে এই শাস্তি, এইভাবে শাস্তিগুলো দিতে হবে তাদেরকে। যদি এইভাবে না দেওয়া হয় শাস্তি, এই শাস্তি যদি না দেওয়া হয়, তার কিন্তু আবার বাড়বে। আর রন্ধ্রে রন্ধ্রে স্বাস্থ্য সেবার ভিতরে এই রয়ে গেছে। বললাম তো, প্রাইভেট সেক্টরে প্রত্যেকটা মানে এটাকে আমরা সিন্ডিকেটের বলা যেত, একটা সিন্ডিকেটের মতো। একটা রুগীকে হাসপাতালে নিবেন, যে নিবে এই রুগীকে, তারও কিন্তু পয়সা আছে ওখানে একটা, এবং যে ডাক্তার প্রেসক্রিপশন করবে তার নেওয়া উচিত না, সেখানে তার একটা প্রাপ্য আছে, তাই না? প্রত্যেকে সিরিজ অফ এগুলো কি জিনিস, এটা তো অবৈধ, অন্যায়। এবং এরকম জিনিসটা কে দেখবে? এটা নিশ্চয়ই সরকারের দেখা উচিত। এবং দেখার সাথে সাথে আমি যেটা বললাম, সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটির শিক্ষিত লোকগুলি যদি সোচ্চার না হয়, সেটা সরকারের বিরুদ্ধে বলেন, সরকারের পক্ষে বলেন বা মন্ত্রণালয়ের পক্ষে বলেন, এই শিক্ষিত সমাজে সোচ্চার হইতে হবে। আমরা সয়ে গেছি কেন জানো? আমি আসছি আপনার কাছে। অধ্যাপক আহমদ হোসেন, এই যে পদত্যাগের মধ্য দিয়ে নিশ্চয়ই সব সমস্যার সমাধান হবে না, মোটামুটি আমরা বুঝতে পারছি। আসলে করণীয়টা কি বা কে করবে? যে অধ্যাপক মাহবুব বলছিলেন যে সরকারের উচিত সবকিছু খতিয়ে দেখা, বা আমাদের মনিটরিং ব্যবস্থা কি এতই দুর্বল যে আমরা কোথাও চোখ দিতে পারছি না? বিষয়টি কেমন? নট রিয়েলি। আমি আসলে যেটা ভাবি যে আমরা যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু 2015 সাল পর্যন্ত একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দিয়েছিল। বাংলাদেশ কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে প্রতিটা গোল কিন্তু পূরণ করেছিল। আমাদের যে মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি বলেন, নিউট্রিশনের কথা বলেন, সবগুলো কিন্তু আমরা গোলগুলো অ্যাচিভ করতে পেরেছিলাম। এবং গোলগুলো অ্যাচিভ করতে পেরেছিলাম কিন্তু আমাদের এখন যে ডিজি মানে যিনি আজকে পদত্যাগ করলেন, তার আমলে কিন্তু। তার মানে হচ্ছে তার কিছু সাফল্যও আছে। আমি ব্যর্থতার কথা যদি বলি, ব্যর্থতা সব ক্ষেত্রেই আছে। শিক্ষা ব্যবস্থায় ব্যর্থতা আছে, আমরা স্বাস্থ্যক্ষেত্রে ব্যবস্থা আছে, যোগাযোগ ক্ষেত্রেও ব্যর্থতা আছে, মানে সব ক্ষেত্রেই ব্যর্থতা আছে। এখন যেহেতু আমাদের স্বাস্থ্যক্ষেত্রে আমরা খুব বেশি মনোনিবেশ করেছি, সেই জন্য আমাদের ব্যর্থতাগুলো চোখে পড়ছে। এখন আমি আসলে কিছু জিনিস আমাদের তুলে ধরা দরকার, আমাদের কিছু স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি কিছু তুলে ধরা দরকার। যে বাংলাদেশে কিন্তু 68% মানুষ কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার করে হেলথের ক্ষেত্রে। যেহেতু হেলথ নিয়ে কথা হচ্ছে, সেটার মানেটা হলো আমরা এই যে 2020 সালে এসে উপস্থিত হলাম, সেখানেও কিন্তু 68% হচ্ছে। তার মানে যে আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আপনার 100 টাকার একটা ডিস্ট্রিবিউশন আছে, যে আপনি 30 টাকা খরচ করবেন হাউস রেন্টের জন্য, 30 টাকা খরচ করবেন খাবার পিছনে, 20 টাকা হয়তো বা আপনার মানে ফ্যামিলির পিছনে যে খাওয়া দাওয়া, এবং এরকম 5 টাকা ধরলাম যে আপনি হচ্ছে স্বাস্থ্যের পিছনে খরচ করবেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি যে কেউ যদি এখন অসুস্থ হয়ে যাচ্ছে, সে কিন্তু ওই সমস্ত টাকাগুলা
যেখান থেকে হচ্ছে আপনার খাবার টাকা, কারণ আপনি তো রেন্টে ফিক্সড অ্যামাউন্ট অফ মানি, সেখান থেকে সে টাকাটা নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে খরচ করছে। এরকম 100 জনের মধ্যে 68 জন মানুষ, 68 জন এখন কিভাবে খরচ করছে? গভর্নমেন্ট কিন্তু মাত্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দিচ্ছে জিডিপির মাত্র 3%। তো 3% হচ্ছে কি খরচ হয় স্বাস্থ্য ব্যবস্থার পিছনে একজন মানুষের। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু মাত্র দিচ্ছে 1%, এবং বাকি যে 2 টাকা, যদি 3 টাকা খরচ হয় স্বাস্থ্য ব্যবস্থার পিছনে, তাহলে 3 টাকার মধ্যে আপনার হচ্ছে 2 টাকা আপনার নিজের পকেট থেকে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পিছনে। আর একটা আমি জিনিস আপনাকে তুলে ধরি, যে বাংলাদেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কি 73 ইয়ার্স এই মুহূর্তে অন অ্যাভারেজ। আর বাংলাদেশের হেলদি লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে গিয়ে 62 বছর, 62 ইয়ার্স। এই যে 11 বছর মানুষ তারপরে যে বাঁচে, 11 বছর কিন্তু বাঁচে, কিন্তু মানুষের যে ক্রনিক ডিজিজগুলোকে নিয়ে, যে আপনাকে ক্রনিক ডিজিজ নিয়ে যদি বাঁচতে হয়, তার মানে হচ্ছে আপনি কিন্তু প্রচুর টাকা খরচ করছেন। এই প্রতিটা মানুষ কিন্তু এই 11টা বছর জানি, কিন্তু আপনি যে জিডিপির 1%-এর কথা বলছেন যে গভর্নমেন্ট দিচ্ছে, এই 1% কি প্রপার ওয়েতে ব্যয় হচ্ছে? আমি তো কিছুক্ষণ প্রথমেই শুরুতে বললাম বাংলাদেশের সব কিছুতে অব্যবস্থান না, যে 1% আপনি যদি যে কোনো সেক্টরে, তার মধ্যে 1 নম্বর স্বাস্থ্যখাত, 2 নম্বরে শিক্ষা খাত, যে দুটির সঙ্গে বাংলাদেশের 17 কোটি বা 18 কোটি মানুষ যাই বলে না কেন, প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এই দুটি সেক্টরে, শিক্ষা এবং স্বাস্থ্যে, এবং সেই দুটো খাতই কিন্তু সবচেয়ে বেশি বিতর্কিত। দ্যাটস রাইট। আপনি না, আমি সেটা তো আমি কখনোই অস্বীকার করছি না যে আমাদের প্রতিটা সেক্টরে এখন বিতর্ক নিয়ে যদি কথা বলেন তো বিতর্ক তো থাকবেই। আমাদের এই জিনিসটাও তুলে এসেছে যেহেতু আমরা স্বাস্থ্য নিয়ে খুব বেশি কথা বলছি, কথা বলবে না, কথা বলার সময় তো এখন। দ্যাটস রাইট, আমি সেটাই বলছি যে আমাদের কিন্তু অবস্থান সব জায়গাতে, আমি সেটাই বলেছি। আমরা কিন্তু প্রাইভেট সেক্টরেই হচ্ছে কি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যেটি বললেন যে আমরা প্রাইভেট সেক্টরে এত বেশি এমফাসাইজ করেছি যে আমাদের এইটা এমফাসাইজটা হচ্ছে এখন যদি আপনি যদি মানে অন্যান্য জেলাতেও যান, প্রচুর ক্লিনিক সমস্ত কিছু প্রাইভেট সেক্টরে গড়ে উঠেছে, যে একজন মানুষকে যদি এখন তাকে যেতে হয় সেই প্রাইভেট সেক্টরের কাছে যেতে হবে। কেন আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে পাবলিক সেক্টরে যেখানে মানুষ হচ্ছে 15 টাকা 20 টাকা দিয়ে তার সেবাটা নেওয়ার কথা ছিল, সেই সেবাটা সে নিতে পারছে না, এবং আমাদের যে পাবলিক সেক্টরের মধ্যেও হচ্ছে অব্যবস্থাপনা রয়ে গেছে, যেখানে হচ্ছে উনি মানবদেব এই জিনিসটা তুলে এনেছেন যে সত্যি কথা, যে আমরা যদি একটা কিন্তু প্রেসক্রিপশন দিতে চাই, আমাদেরকে প্রেসক্রিপশনের জন্যই হচ্ছে গিয়ে ওই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে থাকতে হয়, যে হু উইল গিভ মি দ্য বেনিফিট, আই উইল গিভ দেম দ্য বেনিফিট। এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। এটার জন্য আমরাই দায়ী, কারণ আমরা এই সমস্ত কথাগুলো হচ্ছে কি কখনো তুলে নিয়ে আসিনি, আমরা এখন তুলে নিয়ে আসতেছি। কারণ হচ্ছে কি আমরা ওই যে বললাম স্বাস্থ্য নিয়ে আমরা এখন কথা বলছি, কারণ এটা তো অনেক আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে। এই বীজটা বপন করা হয়েছিল অনেক আগে, এই বীজটা কিন্তু আজকের না, এই বীজটা অনেক আগের বীজ, কিন্তু আমরা এটাকে ইগনোর করে ফেলেছি। ধন্যবাদ। জি, অধ্যাপক মাহবুব, এখন আসলে বিতর্ক তো চলবে, দীর্ঘদিন ধরে চলছে, বিশেষ করে করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর দশা সেটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই অনেকভাবে অনেক বিষয় বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যে পদত্যাগ করলেন, আপনার এখন কি মনে হয়, মানে সরকারের এখন কোন দিকটার দিকে নজর দেওয়া উচিত? যে সমন্বয়হীনতা রয়েছে এটা তো অনস্বীকার্য, যে স্বাস্থ্যমন্ত্রী নিজে একাধিকবার বলেছেন, তিনি নিজের মুখ থেকে বলেছেন যে অনেক ধরনের সমন্বয়হীনতা চলছে, এবং বা কারিগরি যে বিষয় করোনার বিষয়ে যে কমিটিগুলো রয়েছে, জাতীয় কমিটি, সেই কমিটি উনি প্রধান হয়েও বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্তগুলো আসছে বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর থেকে, সেই বিষয়ে নিজেই জানে না, এবং এ কথা একবার না অনেকবার তিনি বলেছেন। সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা, অনিয়ম ইত্যাদি ইত্যাদি নানান যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আসলে আমাদের প্রধানমন্ত্রী একাই কি চোখ দিবেন, বা তাকে নজরে রাখতে হবে? তিনি একাই বা কতখানি নজরে সব কিছু রাখা সম্ভব একটা মানুষের পক্ষে? বা মন্ত্রণালয়ের দায়িত্ব যেগুলো রয়েছে সেই দায়িত্বগুলো নিয়ে আসলে সেই জবাবদিহিতা কার কাছে? না, আপনি দেখেন যে শাহেদ করিমকে ধরা হইলো, তাই না? এর আগে সম্রাটকে ধরা হইলো। আচ্ছা, এরা জিম্মি করে ফেলছে বিভিন্ন সংস্থাগুলিকে, মন্ত্রণালয়কে, বিভিন্ন অধিদপ্তর দপ্তরগুলিকে জিম্মি করে ফেলছে। আচ্ছা, এখন
তাহলে এই যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন তার কিন্তু কার কি দায়িত্ব, কি দায়বদ্ধতা সব কিছু বলে দেওয়া আছে। তারা ঠিকমতো কাজ করছে না আমার কারণে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারপরে হস্তক্ষেপ করে প্রতিটি সেক্টরে, প্রতিটি মন্ত্রণালয়ে কেন যেন দিস ওয়ে দ্যাট ওয়ে প্রাইম মিনিস্টারের উপরে মানে তাকাই আছে উনি ডিসিশন দিবে। এটা কেন? এটা তো হইতে পারে না। উনি জানেন না উনি একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, এই একটা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, প্রত্যেকটা লোক শিক্ষিত, এখানে অশিক্ষিত লোক না, কিন্তু শিক্ষিত। তার দায়, তারা অ্যাকাউন্টেবল হইতে হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে, সৎ হইতে হবে, এফিসিয়েন্ট হইতে হবে, তাই না? হ্যাঁ, এগুলো সে জানে না। এখন এই যে বলে এখন মনিটরিংটা কী করবে, এই মনিটরিংটা করতে হবে। মনিটরিং যদি আমাদের না থাকে ঠিকমতো, যে এই সংস্থার এই দায়িত্ব ঠিকমতো করছে কি না, আচ্ছা একটা ধরা পড়লো, শাস্তি হইলো, আবার সেটা ভুলে গেল, আবার আরেকটা করতেছে, এটা একটা পরে একটা আসতেছে। রেগুলার ওয়েতে মনিটরিং করতে হবে, তদন্ত করতে হবে, এবং তার বিচার দিতে হবে। বিচার হইলেও একেবারে মানে কি বলে 1 নম্বরে। যদি আপনি বিচার, সঠিক বিচার না করেন, তাহলে অন্য প্রতিষ্ঠানগুলি, আপনি কি মনে করেন এই 2-3টা প্রাইভেট সেক্টরে, এই যে রিজেন্ট হাসপাতালের কথা বলেন, জিকেজির কথা বলেন, 2-3টে আছে, আরও অনেক আছে, তারা চুপ করে বসে আছে। তারা, আপনি প্রথম দিকে দেখেন সরকার যেইভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারি হাসপাতাল প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে, প্রাইভেট সেক্টর আসেই নাই, পলায় রয়েছে, তাই না? এরপরে তখন টেস্টগুলি আসছে, হ্যাঁ, এখানে তারা লুফে নিচ্ছে। আপনি মডার্ন কি বলে হসপিটালের কথা বলেন, আনোয়ার খান মডার্ন, তারা লুফে নিচ্ছে, এগুলি লুফে নিয়ে তারা কি নিচ্ছে। তারা এখন তো দেখা যাচ্ছে তারা ভুয়া প্রতিষ্ঠান হিসাবে, তারা প্রতিষ্ঠান ভুয়া না, কিন্তু তারা ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে তারা কি বলে এটাকে 3500 টাকা না 5000 6000 নিতেছে, আবার বেডে ভর্তি হইতে হবে, আবার এই টেস্ট করতে হবে, আবার 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বিল করতে হবে। এটা তারা লুফে নিচ্ছে। তার মানে এই যে এর ভিতরে তো মনিটরিং তদন্ত একটা থাকতে হবে, সেই কাজটা সরকার করবে। এবং সরকারের, আমি তো মনে করি প্রাইম মিনিস্টারের কাছে যাবে, তখনই যাবে, কিন্তু সব সময় যাবে না। কিন্তু এখন প্রাইম মিনিস্টারের সব খাতে চলে গেছে, এটা কিন্তু ভালো লক্ষণ না। কারণ প্রাইম মিনিস্টার একা কী করবে? প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব সে কিন্তু নাবালক ব্যক্তি না, এবং তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে, দায়িত্ব বুঝাই দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এখন এই স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আগে জিনিসটা, সাংবাদিকরা না আসার আগে তারাই যদি এটা আবিষ্কার করতে পারতো, হ্যাঁ, যে রিজেন্ট হাসপাতাল ঘটনা, তাইলে তখন বুঝতাম যে না, তাদের তদন্ত হয়েছে, মনিটরিং হয়েছে, তারা ঠিকমতো কাজ করতেছে, তারা ধরে নিয়ে আসছে, তখন আমি বুঝতে পারছি। ডক্টর আহমদ হোসেন, করোনার যে বর্তমান পরিস্থিতি, এই অবস্থা দাঁড়িয়ে আসলে যেমন আমরা পথে ঘাটে বের হলে দেখছি যে মানুষের ভিতরে, মানুষের চলাচল বা যানবাহন বা সার্বিক পরিবেশ পরিস্থিতি একটু মানে দেখলেই, চোখ মেলে দেখলেই বোঝা যায় যে আর কোনো ধরনের বিধিনিষেধে কাজ হচ্ছে না, বা অ্যাজ ইউজুয়াল সবাই চলাফেরা করছে। জনস্বাস্থ্যবিদ হিসেবে আপনার কি মনে হয় যে এই অবস্থা যদি চলতে থাকে, সামনের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমি যদি বলি, বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু 4 কোটি মানুষ আছে দারিদ্র্য সীমার নিচে। আমি সংখ্যাটা যখন বলছি দারিদ্র্য সীমার নিচে, তার মানে হচ্ছে তারা কিন্তু 3 বেলা খেতে পারছে না। এবং আমি যদি বলি অতি দারিদ্র্যের মধ্যে আছে হচ্ছে 1.5 কোটি মানুষ, যারা কখনো ভিক্ষা করেনি, তাদের হাতে ভিক্ষার থালাটা তুলে দেওয়া হচ্ছে। এই অতি দরিদ্র শব্দটার হচ্ছে যে আমি কালকে কি খাবো আমি সেটা জানি না, ঠিক আছে? এখন আপনি যদি 4 কোটি মানুষের মানে যদি মানুষকে যদি এখন ওদের এটা চিন্তা করতে হয়, তাদের কাছে আজকে খাবারটা হচ্ছে আসল, তারা তো হচ্ছে করোনা নিয়ে তত চিন্তা করবে না। এটা হচ্ছে কি প্রথম একটা দিক। দ্বিতীয় যে দিকটা, যে মানুষের মধ্যে যে অসচেতনতা, সেটা আমাদের মধ্যে ক্রিয়েট করতে হবে। অ্যাওয়ারনেসটা যে কোনো উপায় হোক সেখানে ক্রিয়েট করতে হবে, এটা তো কোনো অনস্বীকার্য। কে করবে ক্রিয়েট? এখন ক্রিয়েশনটা হচ্ছে কে করবে ক্রিয়েট, মানে এটা হচ্ছে, এটা যদি আমি বলি তাহলে প্রতিটা যেখানেই আপনি যান সেখান থেকে আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা কমিউনিটি লেভেল থেকে ক্রিয়েট করতে হবে। ইটস নট লাইক হচ্ছে কি আপনি টিভিতে অ্যানাউন্স করে দিলেন বা সেরকম কিছু না। এখানে হচ্ছে যেটা, আপনি যদি নিউ মার্কেটে যান, নিউ মার্কেটের মানুষদেরকে ওদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে ইনভলভ করে এই অ্যাওয়ারনেসটা, সেই ইনভলভমেন্টটা কার মাধ্যমে হবে? আমাদের প্রতিটা মানুষকেই নিতে হবে। এটা আমি বা সবসময় আমরা সরকারের উপর চাপিয়ে দিলে যেমন সরকার সব কিছু করবে, সেটা যদি আমরা ঠিক এইভাবে হবে না। এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্য থেকে আসতে হবে, আমাদের মধ্য থেকে 5 জন 10 জন 15 জন 20 জন এভাবে এগিয়ে আসতে হবে। তারপরে দেখবেন যে আপনার একটা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হয়েছে। আরেকটা, এখন ভাইরাস সম্পর্কে আমাদের যেটা মানে লাস্ট 100 বছরে যদি ভাইরাসের আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, যে আমাদের 1918 সাল থেকে যেটা হয়েছে, স্প্যানিশ ফ্লু থেকে, তারপরে এশিয়ান ফ্লু, হংকং ফ্লু, সোয়াইন ফ্লু, তারপরে আরও অনেকগুলো ছিল।
তো এগুলো যদি আমরা দেখি, স্পেশাল সবচেয়ে রিসেন্ট যেটা 2009-এর যেটা, 2009-এও কিন্তু ভ্যাকসিন দিয়ে কিন্তু কোনো সোয়াইন ফ্লু চলে গিয়েছিল সেটা কিন্তু নাই। সোয়াইন ফ্লু স্টিল এক্সিস্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশে এখনও আছে এবং ইটস এ বিকামস এ রেগুলার ফ্লু। ভাইরাসের ক্ষেত্রেও সেটা হয় যে একটা 6 থেকে 8 মাস পর্যন্ত এটা থাকবে, দেন ইট উইল মানে স্ট্রেন চেঞ্জ হতে হতে এটা হচ্ছে আপনার এটা সিভিয়ারিটিটা কমতে থাকবে। সিভিয়ারিটিতে বাংলাদেশের পার্সপেক্টিভ কিন্তু খুবই কম। এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে যদি আমরা সাউথ এশিয়ান কান্ট্রিজ বলেন বা অন্যান্য কান্ট্রিজ বলেন, এই রিজনে কিন্তু সিভিয়ারিটি কিন্তু খুবই কম। সেই জন্য আমি বলছি যে যে আমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই যে করোনা ভাইরাস নিয়ে যে আরও অনেক ইনফেকশন হবে বা অ্যাকসেপ্টা হবে। আমরা সিভিয়ার যে পিরিয়ডটা সেটা আমরা কাটিয়ে উঠেছি আমার কাছে মনে হয়েছে, এবং ইট শোজ ইন দ্য ট্রেন্ড। মানে এখনো পর্যন্ত যে বাংলাদেশের গভর্নমেন্ট যে রেজাল্টসগুলো দিচ্ছে সেই রেজাল্টটা ট্রেন্ডের কথা বলছি। আপনি যদি বলেন যে না, যে এই ট্রেন্ডটা সত্য না, যে 40 জনের জায়গায় মানুষ মারা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার 100 জন, 2.5 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি 2.5 গুণ, কিন্তু ইনফেকশনও তো 2.5 গুণ বেশি হচ্ছে। আসলে ইনফেকশনটা কিন্তু আরও বেশি হচ্ছে, মানে 7 গুণ 8 গুণ বেশি হচ্ছে, কারণ মোস্ট অফ দ্য 80% অফ দ্য পিপল আর স্টেইং এট হোম, বাসার মধ্যেই আছে। তো তারা কিন্তু আর ওরা টেস্টিং করে আপনি কিন্তু ডায়াগনোস করে তারপর হচ্ছে কি তাদেরকে বলছেন না যে করোনা ইনফেক্টেড। সো এই যে কেস ফ্যাটালিটি রেট যেটা বলছি, মৃত্যু হার, মানে এই কেস জন্য ইনফেকশনের জন্য এটা কিন্তু খুবই কম, খুবই কম। এবং স্পেশালি আপনি যদি 0 থেকে 50 ইয়ার্সের এই গ্রুপটাকে ধরেন তাহলে কেস ফ্যাটালিটি রেট কিন্তু 0.01%-এর চেয়েও কম। তার কিন্তু বাংলাদেশের স্বাভাবিকভাবে মানুষের ক্রুড মর্টালিটি রেট যেটা বলা হয় সেটা হচ্ছে 1000 মানুষের মধ্যে 6 জন মানুষ কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে। 1000 নর্মাল ডেথ। হ্যাঁ, নর্মাল ডেথ, সেটা কিন্তু নর্মাল ডেথ কিন্তু আরও বেশি এই মুহূর্তে, কিন্তু আপনার যে কেস ফ্যাটালিটি রেটটা সেটা হচ্ছে কম। আর যেহেতু আমাদের মোস্ট অফ আপনি নিউ মার্কেট বলেন বা অন্য জায়গাতে বলেন, এখন যে ওয়ার্কিং পপুলেশন গার্মেন্টসে বলেন হোয়াট এভার, বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়ার্কিং পপুলেশন কিন্তু 0 থেকে 50 ইয়ার্স। তো আমার কাছে মনে হয় এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই এইটা নিয়ে। আমাদের আতঙ্কের জায়গাটা হচ্ছে আমরা যে এইটার যে ইম্প্যাক্টটা পড়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নয়, কিন্তু সতর্কতার তো বিষয় রয়েছে, সতর্কতার বিষয় আছে। সতর্কতামূলক সব ধরনের উদ্যোগ সেগুলো তো বাস্তবায়নের দরকার। সতর্কতার আমি যে বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশের হচ্ছে হেটেরোজিনিয়াস পপুলেশন। আপনি 4 কোটি মানুষকে হচ্ছে গিয়ে তারা কালকে কি খাবো তারা জানে না বাংলাদেশের এই মুহূর্তে। আগে সেটা ছিল হচ্ছে কি 2 কোটি মানুষ, আমরা সেটাকে নিয়ে গিয়েছি এখন এই মুহূর্তে 4 কোটি মানুষ। মধ্যবিত্তের ফ্যামিলির মধ্যে আতঙ্ক আছে, তারা তাদের 30%-এর মতো তাদের আগে যে স্যালারিটা পেত তাদের চেয়ে 30-40% স্যালারি রিলিজ করেছে। তার বাচ্চার খাবার বলেন সেটা তো তারা রিলিজ করতে পারে না। এখন সেই মুহূর্তে হচ্ছে বাচ্চার জন্য যে দুধ দরকার সেই দুধটা পর্যন্ত কিনতে পারছে না। তো মানে আমাদের প্রবলেমের সংখ্যা কিন্তু অসংখ্য। আমি যদি আপনাকে এইভাবে বলতে থাকি, আমাদের হচ্ছে যেমন কিছুদিন আগে বলেছিলাম যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, মানে হাসপাতালে গিয়ে আপনার হচ্ছে ডেলিভারি দেওয়ার কথা, বাচ্চা হওয়ার যে একটা প্রেগনেন্ট মাকে, সেটা তারা হাসপাতালে গিয়ে দিচ্ছে না, বাসায় বসে দিচ্ছে। এই জন্য বাসায় বসে কিন্তু হচ্ছে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। আমাদের স্কুল হচ্ছে বন্ধ, স্কুল বন্ধ থাকা হচ্ছে না, প্রচুর মেয়ে যারা হচ্ছে গিয়ে তাদের আন্ডারে যে বিয়ে হয়ে যাচ্ছে, কারণ তার বাবা তাদেরকে খেতে পারতেছে না, তাদেরকে বোঝা মনে করতেছে। আমাদেরকে এইটার ইম্প্যাক্টটা নিয়ে এখন চিন্তা করার সময় হয়েছে। আমাদের এই ইম্প্যাক্টটা, কারণ আমরা একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমরা 100টা প্রবলেম তৈরি করে ফেলেছি। অধ্যাপক মাহবুব, দেশের বন্যার যে পরিস্থিতি তাতে আপনার কাছে কি মনে হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যার অবস্থা আমাদের সামনে এসে পৌঁছেছে, এবং আগস্টের প্রথম সপ্তাহ ছাড়া বা আগস্টের প্রথম সপ্তাহ শেষ নাগাদও পানি পুরোপুরি নামবে কিনা সেই বিষয়ে সন্দিহান রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরে যারা বিশেষজ্ঞ রয়েছে বা আপনাদের মতো যারা বিশেষজ্ঞ তারা বলছেন। এই অবস্থায় আমাদের করণীয় কি? দেখেন, আপনি একটা বলছেন করণীয়, কারণটা আমাদের সবচেয়ে নিকট অতীতে যে সবচেয়ে বড় একটা বন্যা দীর্ঘস্থায়ী ছিল সেটা 1998-এ প্রায় 2 মাস ছিল। আর এই বছরের বন্যাটা সেদিকে টার্ন নিতে যাচ্ছে প্রায়। যদি আমরা কুড়িগ্রাম থেকে একবারে দক্ষিণ দিকে যেইভাবে বন্যাটা নামতেছে গত 1.5 মাস ধরে টার্ন নিতেছে, আপনি যেটা বললেন, এটা তো হবেই। কারণটা হচ্ছে বাংলাদেশ প্লাবন সমভূমি, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে বলা হয় এই একটা সমভূমিটা প্লাবন সমভূমি। প্লাবন মানে বন্যা, বন্যা দ্বারা তৈরি হয়েছে। এখানে বন্যাটা ছিল, থাকবে এবং ভবিষ্যতে অনেক থাকবে। এখন এই যে করণীয় কথাটা বলছেন, আমাদের তো করণীয় একই, প্রত্যেকটা সেক্টরে একই সমন্বয়হীনতা।
বিভিন্ন সেক্টরের মধ্যে সমন্বয়হীনতা। যেমন আমাদের বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত আমরা প্রতিষ্ঠান বলে আমরা ওই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা দায়ী করি, কিন্তু এর সাথে আর অনেকগুলি সংস্থা আছে, তাদের ভিতরে কোনো কোঅর্ডিনেশন তেমন একটা নাই। আর দ্বিতীয় কথা হলো যে দেখেন বন্যা, ঘূর্ণিঝড়, এই যে কতগুলি দুর্যোগ আমাদের, এটা কিন্তু জাতীয় সমস্যা, বহুদিন থাকবে। এইটা কিন্তু কোনো রাজনৈতিক সমস্যা না, এটা আমাদের সমস্যা, জনগণের সমস্যা, সকলের সমস্যা। এখানে সরকারের পাশাপাশি জনগণ, বিশেষ করে শিক্ষিত, এদেরকে আমি আবারও বলছি এগিয়ে আসতে হবে। এর জন্য কিন্তু পার্মানেন্ট না, যেটাকে বলে টেকসই কিছু ব্যবস্থা নিতে হবে। সেই টেকসই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা ইনস্ট্যান্ট এখন বন্যা হচ্ছে, কিছু ত্রাণ বিতরণ করলাম, কিছু কি বললাম বোল্ডার ঢেলে দিলাম, কিছু রিপেয়ার করলাম, কিন্তু আমাদের যখন বন্যা নাই তখন আমাদের বন্যার স্থায়ী বা সমাধানে যেতে হবে। যখন বন্যা নাই, শুকিয়ে গেছে, তখন সব বাঁধটা সুন্দর করতে হবে। আমাদের সেই কতগুলি টেকসই উন্নয়নের মতো আমরা কতগুলি বলি, দেখেন আমাদের বন্যা কোন জায়গায় হয়, বিশাল একটা অংশ হয়, নদীর বক্ষে হয়, নদীর পারে হয়, নদী থেকে দূরে বিলে হয়, হাওরে হয়, নিচুত এলাকায় হয়। এই এলাকাগুলিতে আমাদেরকে সমন্বিত ব্যবস্থা নিতে হবে বন্যা নিয়ন্ত্রণের জন্য। কিছু একটা আছে, নাই যে তা না, যেমন আমাদের ডেল্টা প্ল্যানের ভিতরে সেগুলি আছে, কিন্তু ডেল্টা প্ল্যান ভাই আরও 80 বছরের, 80 বছর তো আমরা ওয়েট করতে পারবো না। আমাদের করতে হবে ধীরে ধীরে যে সমস্ত বন্যা উপদ্রুত অঞ্চলগুলি, সেখানে আমাদের বাড়ি ঘরের প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কৃষির যে বর্তমান ব্যবস্থা সেটা চেঞ্জ করতে হবে, রাস্তাঘাট কীভাবে মেরে সেটা চেঞ্জ করতে হবে, সেখানে যে পোল্ডারগুলি আছে অথবা এম্ব্যাঙ্কমেন্টগুলি আছে সেগুলি মাল্টিপারপাস করতে হবে, যথেষ্ট প্রশস্ত করতে হবে, উঁচু করতে হবে। এই যে এখন দেখতেছেন মানুষগুলো কোথায় যাবে, এই মানুষগুলো ওই রাস্তাটা মানে বন্যার বাঁধটা যদি উঁচু থাকতো, প্রশস্ত থাকতো, টেকসই থাকতো, মানুষ সাময়িক সেখানে বসবাস করতে পারতো, তাই না? এটা একটা দরকার ছিল আমাদের। তারপরে ধরেন যে গ্রামে কিন্তু এখনো কিন্তু অনেক বিত্তশালী লোকজন চলে আসছে, তাদেরকে যদি বলা হয় সফট লোন দিলাম তোমাদেরকে, তুমি বাড়িটা 3 তলা তেলে করো, তাহলে কি হবে, কিছু লোক ওখানে কিছু আশ্রয় নিতে পারে। প্রত্যেকটা স্কুল যে সমস্ত বন্যা উপদ্রুত অঞ্চলগুলিতে প্রত্যেকটা স্কুল 2 তলা না 3 তলা 4 তলা করতে হবে, উঁচু করতে হবে। ইনফ্যাক্ট আমাদের যদি এই জমিকে বাঁচাইতে হয়, কৃষি জমিকে বাঁচাইতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে হাই রাইজিংয়ে যেতে হবে। আমাদের গত 1 দশকে বিশেষ করে, বা তারও একটু বেশি, 10-15 বছরে বলতে পারেন, আগে আমাদের এই সমস্ত বন্যা ঘূর্ণিঝড়ে বিদেশি সাহায্য আসতো, অনেক আসতো, এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। সঙ্গত কারণেই, কারণ গত 10 বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। এখন আমাদের $35 বিলিয়ন আমাদের ইয়েতে রয়ে গেছে, কি বলে, ফিক্সড ডিপোজিট আছে ওখানে। এখন এই যে সরকার কিন্তু গত 10-15 বছর অনেক কাজ করছে, এটাও সত্য। তারপর সরকারের সাহায্য বাড়ছে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বন্যা ত্রাণ বিতরণের ক্ষেত্রে, এটাও সত্য। কমিউনিটি উদ্যোগটা তেমন চোখে পড়ে নেই। আর এনজিওদের তৎপরতা বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে একেবারেই কমে গেছে। জিনিসটা বুঝতে পারতেছেন? একেবারেই কমে গেছে। কারণ অনেক, একেবারে নিকটস্থ কারণ হলো করোনা। কারণ তারা প্রত্যেকই এনজিওরা তাদের যে টাকা পয়সা ছিল, তাদের টাকা পয়সা কি, তারা হচ্ছে যে মাইক্রো ক্রেডিট। তারা এখন প্রত্যেকটা এনজিও, তারা কিন্তু ছোটোবেলা দেখছি এনজিও মানে কোনোটা গাছ লাগায়, কোনোটা বন্যা নিয়ন্ত্রণ, কোনোটা স্বাস্থ্য, কোনোটা শিক্ষায়, প্রত্যেকটা এনজিও এখন মাইক্রো ক্রেডিটে চলে গেছে। বুঝছেন? মাইক্রো ক্রেডিটের মানে কি, সুদের ব্যবসা, গরিবের এক্সপ্লয়টেশন করা। এইটা চলে দেয়া, তারা কিন্তু এখন সুদ দিতে পারতেছে না, দিবেও না, সরকার বললেও দিবে না, আর লোনটা নিতে পারতেছে না। ফলে তারা তাদের চাকরি অথবা তাদের ব্যবসা, এটা একটা ব্যবসা, এনজিওতে একটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা কোনো সাহায্য সংস্থা বলা যাবে না। এরকম একটা পরিস্থিতিতে আমাদের বন্যাটাকে চিহ্নিত করতে গিয়ে অবস্থাটা আপনি দেখেন, এই আসন্ন আর 1 সপ্তাহ পরে আমার কোরবানি, এই কোরবানিতে এই বন্যা একাকার হয়ে যাবে। কিন্তু এই কোরবানিতে গতবারে যে কোরবানি হয়েছে সেই কোরবানিটা হবে না, আমরা নিশ্চিত বলতে পারি। করোনার কারণে এবং এই বন্যার কারণে কোরবানি এই বছর হয়তো বা 1/3 তো হবেই না, 1/3 তো হবেই না কোরবানি। তারপরে গরু নেওয়া, কোরবানি দেওয়া, এই যে একটা বাণিজ্যের সাথে বিশাল লোকদের একটা বাণিজ্য, এই বাণিজ্য ব্যাঘাত ঘটবে। সরকারি যে এখন বলতেছে ট্রেন দিয়ে দিচ্ছে গরু করার জন্য, কিন্তু ট্রেন পর্যন্ত গরু কে নিবে, ট্রেন থেকে নামায় হাটে কে নিবে, জিনিসটা তো সহজ না। কিন্তু এরকম একটা পরিস্থিতি আমার কেন যেন মনে হয় যে বন্যা নিয়ন্ত্রণের জন্য, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পার্মানেন্ট আমি বলবো না, টেকসই ব্যবস্থায় সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার এগিয়ে আসছে, জনগণকে এগিয়ে আসতে হবে। ব্যবস্থাগুলো আসলে নেওয়া যাচ্ছে না কেন? যেমন আগামী বলতে আজকে 22 তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি বৈঠক ডাকা হয়েছে, যেমন ঢাকার জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। এইগুলো আমার কাছে পিস ডিল মনে হয়। পিস ডিল মানে হলো যে এখন সমস্যা হয়েছে, চলো বৈশাখ কি করা যায়, ইটস নট দ্যাট। এটা করতে হবে
পার্মানেন্টলি আমাদের টেকসই এবং একটা ভীষণ থাকতে হবে। যেমন আমি ভীষণের কথা বলে দিই যে আমাদের যে দুর্যোগ, বিশেষ করে বন্যা এবং কি বলে ঘূর্ণিঝড়, এই দুটো একটা কমন আমাদের, একটা প্রত্যেকটা স্বাস্থ্য, শিক্ষা, তারপরে যোগাযোগ ব্যবস্থা, জীবিকা, কৃষি এবং প্রত্যেকটা সেক্টরে আমাদের অবনতি হয়ে যায়। কিন্তু বন্যা কিন্তু আমাদের আশীর্বাদ, আপনার মনে রাখতে হবে এটা। এখন এটা কিন্তু আমাদের করতে হয়, সরকার আগাবে ঠিক আছে, যেমন আমাদের ফান্ড দরকার। আমি বললাম ফান্ড কমে গেছে, বিদেশি ফান্ড, কারণ আমরা এখন স্বল্প উন্নত থেকে মধ্যম উন্নয়নে চলে গেছি, আর দিবেন না সেই ফান্ডটা। দ্বিতীয় কথা, আমাদের এখন কি বলে $25 বিলিয়ন আমাদের আছে, ফিক্সড ডিপোজিট আছে, সুতরাং এগুলো দিবে না তারা। এবং সরকার আমরা চাচ্ছি না যে এরকম বিদেশ থেকে আমরা হাত পাতি, সেটাও চাচ্ছি না। এই ক্ষেত্রে আমার কেন ধরেন প্রত্যেকটা লোক এখানে, বিশেষ করে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, সেই পিয়ন থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, তাদেরকে যদি বলা হয় একদিনের বেতনটা বন্যা বা এই দুর্যোগ প্রশমনের জন্য বা দুর্যোগ ব্যবস্থাপনার খাতে তোমরা দান করো, কেউ যদি না দেয়, দিবে না। 99% লোক কিন্তু দিবে। একটা বিরাট ফান্ড আসে না। তারপর আপনি বলেন যে এই যে আমরা ডেলি টেলিফোন কল করি, এই যে 0.5% যদি দিয়ে দেন আপনি, অল্প টাকা, অনেক টাকা। উপকূলীয় অঞ্চলে আপনি জানেন বিশাল মানে মৎস্য এবং অন্যান্য সম্পদ আহরণ করতে একটা শ্রেণী, তাদেরকে যদি বলা হয় তোমাদের এই ঘূর্ণিঝড়ের জন্য এটা দিতে হবে, এরকম করে লিস্ট করেন, দেখেন হাজার হাজার কোটি টাকা চলে আসবে। এই টাকাগুলিকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রেগুলার বেসিসে আপনাকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু এই যে দুর্ভোগটা কমে যাবে। তখন দুর্ভোগটা এমনই, আপনাদের এখন মিডিয়া, অনেকগুলো মিডিয়া আমরা ডেলি যেগুলো দেখে চিন্তা করেন, সেগুলো আমাদের এখানে এই টাকা না হলে হবে না। এটা করতে হবে বন্যার সময় না, এটা একটা পার্মানেন্ট সিস্টেম থাকবে। বাংলাদেশে বন্যা, বাংলাদেশে খরা, বাংলাদেশের কি বলে ঘূর্ণিঝড়, এইগুলি মোকাবেলা করার জন্য, যেমন আমাদের সাইক্লোন শেল্টার মার্ভেলাস, সাইক্লোন শেল্টার একটা মার্ভেলাস ডিসিশন। আমাদের সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, যেটা এইটা একটা মার্ভেলাস প্রোগ্রাম, বঙ্গবন্ধু এটা 1971 তৈরি করে দিয়ে গেছিলেন, অত্যন্ত মার্ভেলাস প্রোগ্রাম। এইগুলিকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এগুলি পার্মানেন্ট সিস্টেম। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের দুর্যোগ ব্যবস্থায় ঢুকাইতে হবে, একদম প্রাইমারি স্কুল থেকে ই পর্যন্ত, কি বলে এটাকে, হাই স্কুল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের দরকার নেই, তারা গবেষণা করবে। কিন্তু এই বন্যা কেন হয়, কিভাবে বাঁচা যাবে, আমার সম্পদকে বাঁচাতে হবে কিভাবে, আমার কৃষিকে বাঁচাইতে হবে, জনগণকে জানতে হবে, দিতে হবে, এগুলি আমাদেরকে নিয়ে আসবে। এগুলি পার্মানেন্ট সলিউশন। এইগুলির জন্য বিদেশি এক্সপার্টরা আমাদের দরকার নেই। আমাদের যে এক্সপার্ট বাংলাদেশে আছে, তারা ঘুরে না, তাদেরকে বসতে হবে এবং রেগুলার বেসিসে আমাদেরকে ভীষণ থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হইলে সত্য, আমার বলতে দ্বিধা নেই, ক্লাসে প্রায় আমি এই কথাটা বলি, এই যে বঙ্গবন্ধুর মতো একটি মহামানব, চিন্তা করেন, দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, তাই না? অথচ এই দুর্ভাগ্য, এই দেশের এখনো লক্ষ লক্ষ লোক তাকে ওন করে না, তার মানে আমরা এরকম একটা জাতীয় সমস্যা কিভাবে মোকাবেলা করব? আপনি বলেন, একটা জাতীয় সমস্যা আমরা কিভাবে মোকাবেলা করব? আমার জাতির নেতা যে, জাতির জনক যে, তাকে আমরা ওন করি না, সেই দেশটা দিয়ে গেছে, তার বদলতে আমরা আমাদের এখানেই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের এখানেই, বুঝছেন? তা না হইলে আজকে জাতি ঝাঁপায় পড়তো। আমি ছোটবেলায় দেখছি এই যে ছোটোখাটো পোল ব্রিজ নির্মাণ করে, বাসের সাঁকো দেওয়া অথবা একটা রাস্তা তৈরি করে, এখানে ঝাঁপায় পড়তো, এখন ঝাঁপায় পড়ে না। কিছু হইলে মনে করে এটা সরকারের দায়িত্ব, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের দায়িত্ব, এমপির দায়িত্ব, আর কি বিদেশি সংস্থার দায়িত্ব, আমাদের দায়িত্ব না। কেন এটা হয়ে গেছে? আমাদের এই জন্য শিক্ষিত সংস্থা, আবার বঙ্গবন্ধুকে বলতে হবে, উনি বলে গেছেন এই দেশের শোষণ করে কারা? শিক্ষিতরা। আমার অশিক্ষিত লোকরা দায়ী না, অশিক্ষিত লোক ভালো লোক। সত্যি এই শিক্ষিত লোকগুলি যদি ঠিকমতো কাজ করে, এবং দেখবেন এই বন্যা নিবারণ করা, ব্যবস্থাপনা করা কঠিন কাজ না। বাংলাদেশের রোল মডেল বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, কেন বলা হয়? এইগুলি আমরা করতে পারি। এই রোল মডেলের সবচেয়ে ক্রেডিট যদি দিব, তাহলে কৃষককে দেবো আমি প্রথমে, নিঃসন্দেহে। ডক্টর আহমদ হোসেন, বন্যা যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে এটি অনেক আলোচনা হয়েছে বা এখনও হচ্ছে, যেহেতু ভয়াবহ বন্যা আকার ধারণ করছে, সেইখান থেকে প্রশ্ন করতে হয় যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে বা শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছে করোনা থেকে দূরে থাকার জন্য। এই অবস্থায় আসলে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন বা বাঁধে আশ্রয় নিচ্ছেন, বা অনেকে তো আশ্রয় নিতে পারছেন না, তারা তো গাদাগাদি করে দেখা যাচ্ছে একটি জায়গায় তারা অবস্থান নিচ্ছেন, যারা বন্যা কবলিত মানুষ, বা অনেকে নৌকার উপরেও আশ্রয় নিয়ে আছে, রাতের পর রাত তারা যাপন করছে। এই অবস্থায় আসলে আমরা কতটুকু করোনাকে গুরুত্ব সহকারে নিতে পারি যে এর থেকে আসলে দূরে থাকা সম্ভব?
ওই যে বললাম, আসলে প্রথম দিকেই বলেছিলাম যে বাংলাদেশ একটা হেটেরোজিনিয়াস কান্ট্রি, যেখানে প্রচুর হচ্ছে একটা শ্রেণী আছে যারা হচ্ছে অনেক গরিব। এখন যারা নৌকাতে থাকেন আমি তাদেরকে নিয়ে ওরিড না, কারণ তারা একটা ফ্যামিলি হিসাবে থাকে। ফ্যামিলিতে আমরা যেমন বাসার ভিতর থাকি ফ্যামিলি হিসাবে, তো নৌকাতে যারা থাকেন তারা ফ্যামিলি হিসাবেই থাকেন। তো ফ্যামিলি তো থাকতেই পারেন, সেটা আমার সমস্যা না। আর বন্যা জিনিসটা প্রতি বছরই হয়। বাংলাদেশ দুর্যোগপূর্ণ একটা কান্ট্রি, এবং আমরা এই দুর্যোগগুলো সবসময় কাটিয়ে উঠেছি। আমি খুবই পজিটিভ মাইন্ডেড যে আমরা এই দুর্যোগগুলো কাটিয়ে উঠতে পারবো। যে কোনো না কোনো সমস্ত দুর্যোগগুলো আমরা এখন ট্রিপল বার্ডেনের মধ্যে মনে হয় সামটাইমস আমরা আছি। একটা হচ্ছে করোনা, একটা হচ্ছে করোনার যে ইম্প্যাক্টটা পড়েছে সেটা, আবার এখন হচ্ছে বন্যা, কিছুদিন আগে ছিল আমফান। আমাদের একটার পর একটা দুর্যোগ আছে, এবং আমরা আমার বিশ্বাস যে আমরা কিছুদিন বা হয়তো একটু সময় লাগবে আমাদের মতো কান্ট্রির জন্য। আমি খুবই আশাবাদী, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের লিমিটেশনটা কতটুকু। যে আমাদের লিমিটেশনটা যদি আমরা যদি আমাদের যদি 10 টাকা থাকে, আমাদের স্বপ্ন দেখা উচিত সেই 10 টাকাকে নিয়ে। আমরা যদি এখন স্বপ্ন দেখি যে হ্যাঁ আমাদের এইটা করতে হবে, ওটা করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা, যে এই ধরনের গিয়ে করতে হবে, সেই স্বপ্ন আসলে প্রতি কোনো বছরেই পূরণ হবে না। যে আপনি অনেক বড় বড় স্বপ্ন দেখেন, সেটা পূরণ হবে। আমাদের ছোট ছোট স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে, একসময় আমাদের বড় স্বপ্নগুলো পূরণ হবে। আমি সেইভাবেই বিশ্বাস করি। এখন বিদেশিদের কথা বলা হয়েছে, যে আমাদের আসলে সত্যি কথা, এটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আমরা নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমস্যার সমাধানগুলো করতে পারি। আমাদের করোনার ক্ষেত্রে আমরা বিদেশিদেরকে নিয়ে এসেছিলাম, বিদেশিরা ঘুরে গেছে অথবা বাইরে থেকে ভার্চুয়ালের মধ্যে, তারা আমাদেরকে, আমি দেখেছি যে তারা শুধুমাত্র কোনকে মাস্ক পরা এবং হাত ধোয়ার গল্প বলে চলে গেছে, ঠিক আছে, এবং তারা বলেছে তোমরা হাত ধো। আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে কি সেভাবে পূরণ করতে হবে, যে আমাদের হয়তো বা হাত ধোয়ার জায়গা আছে একটা, আমাদের সমস্যা হচ্ছে কি হাত ধোয়ার জায়গাটা আছে একটা, আমাদের মানুষ হচ্ছে 100 জন। আমরা এই একটা হাত ধোয়ার জায়গাকে কিভাবে 100 মানুষজনকে কি মানে হাত ধোয়াতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের সলিউশন। আমাদের এইটা না যে আমরা 10টা হাত ধোয়ার জায়গা তৈরি করব এবং 100 জন মানুষকে বলবো যে হাত ধোয়ার জন্য। এটা তো অবশ্যই এটা অন্য দেশের জন্য সম্ভব, আমাদের দেশের জন্য সম্ভব না। তো আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের বুঝতে হবে প্রথমত, এবং বুঝে এই জিনিসগুলো সমাধান করতে হবে। আমি একটু ভ্যাকসিনের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে ভ্যাকসিনের বিষয়ে যে দুটি বিষয় আলোচনা হচ্ছে, চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের একটি ভ্যাকসিন যেগুলো বাংলাদেশ ট্রায়ালের জন্য আসছে, এটি এটি শেষ ধাপে তারা রয়েছে তারা বলছে, এবং যুক্তরাজ্যের যে বিষয়টি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তারা দাবি করছে যে তারা সফল হয়েছে। আপনার কি মনে হয় যে এটা আমরা খুব দ্রুত পাবো, বা দ্রুত বলতে সেটা কতদিন, মানে সেই টাইম লিমিটটা কতদিনের হতে পারে যদি এই দুটো সফল হয়েই থাকে? ধন্যবাদ, অসাধারণ একটা কোশ্চেন। আমরা আসলে সবসময় ভ্যাকসিনের জন্য ওয়েট করে আছি এই মুহূর্তে। আমি প্রথম দিকেও বলেছিলাম যে বা আজ পর্যন্ত যে সমস্ত ইনফ্লুয়েঞ্জা নিয়ে যে সমস্ত প্যান্ডেমিকগুলো হয়েছে, সেই সমস্ত কোনো প্যান্ডেমিকে আজ পর্যন্ত ভ্যাকসিন দিয়ে সমাধান হয়নি। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে নাম্বার 1 একটা দিক। বাংলাদেশের জন্য কোনো ড্রাগের, বাংলাদেশের যে সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, যেহেতু বাংলাদেশ ডেভেলপিং একটা কান্ট্রি, বাংলাদেশকে কিন্তু প্যাটেন্ট কিনতে হয় না। ড্রাগের যে কোনো ফর্মুলা যেটা কিনতে হয়, বিভিন্ন ড্রাগে বলেন, রেমডেসিভির বলেন, আমরা কিন্তু রেমডেসিভির উইদিন 7 ডেজের মধ্যে কিন্তু তৈরি করে ফেলেছিলাম আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো। প্রতিটা ওষুধ যেগুলো হচ্ছে নতুন নতুনভাবে আসছিল, জাপান তৈরি করছিল, বা আমরা পেয়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমরা যখনই ফর্মুলাটা পেয়ে যাচ্ছিলাম, আমাদের প্যাটার্ন যেহেতু কিনতে হচ্ছে না, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা চলে যাচ্ছে। আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এত স্ট্রং যে আমরা বিভিন্ন দেশে হচ্ছে মানে ড্রাগসগুলা এক্সপোর্ট করতে পারছি। আমাদের দেশে তো ড্রাগসের কোনো অভাব নেই। তো ভ্যাকসিনের ক্ষেত্রেও সেম জিনিসটা এখনও হচ্ছে, যে আমরা ভ্যাকসিন নিয়ে আমাদের এত অডিট হওয়ার কিছু না, কিন্তু ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের অডিট হওয়ার ব্যাপার আছে, যে আমরা ভ্যাকসিনটা কিভাবে ডিস্ট্রিবিউট করব, যে আমাদের ডিস্ট্রিবিউশনের আগে তো আমাদের হাতে পেতে হবে। আমি জানতে চাইছিলাম সেটা কত আপনার আমি আশা করছি যে যদি এটা বাজারজাত হয় ডিসেম্বরের দিকে, তাহলে হয়তো বা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাব। এখন প্রায় 8-9 মাস বলা যেতে পারে। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ভ্যাকসিন আজ পর্যন্ত ভাইরাসটা মানে আপনি ভ্যাকসিন দিয়ে কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়নি। এটা ভাইরাসটা স্ট্রেইনটা বদল হতে হতে এটা ওয়েন হতে থাকে, দুর্বল হতে থাকে। ডিস্ট্রিবিউশন যে বিষয় বলছিলেন, যদি সংক্ষেপে বলেন যে আমরা শেষ পর্যায়ে ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমাদের, কারণ
আপনাকে ভাইরাসের যে দেয়ালটা তৈরি করার কথা বলা হয়, আপনাদেরকে 7 কোটি মানুষকে অ্যাটলিস্ট আপনাকে ভ্যাকসিনটা দিতে হবে, এবং ভ্যাকসিনটার সম্পর্কে এখনো অনেক কিছু হচ্ছে আননোন। কতদিন পর্যন্ত ভ্যাকসিনটা থাকবে, একটা মানুষের অ্যান্টিবডিটা থাকবে হয়তো বা 1 বছর। তার মানে হচ্ছে আপনি যদি আজকে নেন, হয়তো বা সেটা 7 মাস বা 8 মাস পরে আবার আপনাকে নিতে হবে। এটাও আরেকটা হচ্ছে কি দিক, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, কেউ ক্লিয়ার করেনি। আর ডিস্ট্রিবিউশনে যে ব্যাপারটা হচ্ছে যে মোস্ট অফ দ্য সিটিজ, আপনি যদি দেখেন যে সিটিজ হচ্ছে ইনফেক্টেড, আপনার ঢাকার কথা বলেন, চিটাগাংয়ের কথা বলেন, মাইগ্রেন্ট কমিউনিটি যারা আছে সেই সমস্ত সিটিগুলো হচ্ছে ইনফেক্টেড বেশি। তো বগুড়া ইনফেক্টেড, নারায়ণগঞ্জ ইনফেক্টেড, তারপরে হচ্ছে এই যে সমস্ত জায়গাগুলা, হ্যাঁ আপনাকে ভ্যাকসিনের আয়তা নিয়ে আসতে হবে, ডিস্ট্রিবিউশনটা ওই সমস্ত জায়গার মধ্যেই করতে হবে। অধ্যাপক মাহবুব, আপনার কাছে প্রশ্ন রেখে আমরা শেষ করবো উত্তরটা নিয়ে। বন্যা নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা তো বলছিলেন, সেটি আসলে যদি এখন থেকে উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা তো অবশ্যই আশাবাদী হতে পারে, কিন্তু সমস্যাটা আসলে কোথায়, উদ্যোগগুলো নেওয়া হচ্ছে না কেন? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, মানবিক যে বিষয়টি, যে অন্যান্য আমরা দেখি রাজনৈতিক কর্মীরা দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে ত্রাণ কার্যক্রমে নেমে পড়েন। আমরা কিন্তু এইবার হতে পারে করোনা একটি কারণ, যে ইনফেকশনের ভয়ে অনেকে সরাসরি নামছে না, কিন্তু এর বাইরেও তো অনেকভাবে সাহায্য দেওয়ার ইচ্ছে থাকলে তো সাহায্য দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। না, ওইটা তো আমরা সলিউশন করে দিলাম যে আসলে আমরা বাঙালি জাতি এক হইতে পারি নাই, বুঝছেন? আপনি যদি দেখেন এই দেশে ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছে বেঙ্গলি, তাই না? তারপরে এই দেশে আপনার সেই সিরাজদৌল্লাহ আসিল, তারপরে এই দেশে আপনার মোহনলালও আসিল, আবার বঙ্গবন্ধু ছিল, খুনি মুস্তাফা ছিল, প্যারালাল চলতেছে, বুঝছেন? প্যারালাল চলতেছে দুটা স্ট্রিম। এই যে একটা ভয়াবহ অবস্থা বাংলাদেশের, আপনি দেখেন এই যে আপনি বন্যাটা বাদ দেন, করোনায় কি ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে চলছে না? কোটি কোটি লোকের কোনো জীবিকা নাই, কাজ নাই, নিয়মিত কাজ নাই, ঘরে বসে আছে, তাই না? শিক্ষিত অশিক্ষিত সবাই, যারা বেশি দরিদ্র তাদের অবস্থা আরও ভয়াবহ। সারা পৃথিবীতে একই অবস্থা, তাই না? কই রাজনৈতিক নেতারা আসছে? আমি বলবো যে সরকারি দলের কিছু আসছে, তারাও হোল হার্টেডলি আসে নেই। আর অন্যান্য দলে তারা আসছে গেল একটা। আপনি যে সিভিল সোসাইটি, বারবার আমি বলতেছি সিভিল সোসাইটি, হোয়ার ইজ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি আগিয়ে আসছে। আপনার নাটক হইতো, গান হইতো, চাঁদা তোলা হইতো, মানুষকে দেওয়া হইতো, এটা নিয়ে কত কিছু হইতো, হয়েছে? হয় নাই। আমরা কখনো এই পৃথিবী কোনোদিনও এই যে করোনার আগে যে অবস্থা ছিল সেই অবস্থা পৃথিবী কোনোদিন যাবে না। এই করোনা, এইবারের করোনা ভাইরাল যে প্রবলেম, এটা পৃথিবীর লক্ষ বছরের ইতিহাসে ব্রেকডাউন হয়ে গেছে। কত 12 না 13 ট্রিলিয়ন ডলার, হ্যাঁ, মানে 13,000 বিলিয়ন ডলারে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখনো শেষ না হইতেছে, তাই না? তাহলে এই যে একটা জাতীয় সমস্যা, উনি বলতেছিলেন ডিস্ট্রিবিউশনের কথা বলে, আমরা পিপিই ডিস্ট্রিবিউশনটা দেখি নেই, আমরা মাস্ক ডিস্ট্রিবিউশনটা দেখি নেই, কি ভয়ানক চিত্র, তাই না? গরিবরা পাবে না, গ্রামের লোক পাবে না, যে মানে যোগ্য সে পাবে না, যার এখন দরকার সে পাচ্ছে না। তাহলে এক্স্যাক্টলি যখন এটা আসবে, ভ্যাকসিনটা আসবে, এখনই সরকারকে পদক্ষেপ নিতে হবে। ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন কিভাবে, কে করবে, কিভাবে করবে, কে মনিটর করবে, এগুলো পরিষ্কার আমাদের লাগবে এগুলি। আচ্ছা, কামিং টু দি আপনার লাস্ট পয়েন্ট যেটা বলছেন বন্যার কথা বলে, স্থায়ী সমাধান বাংলাদেশি সম্ভব, বাংলাদেশি বিশেষজ্ঞ দ্বারাই সম্ভব, বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের দ্বারাই সম্ভব, এবং তাদেরকে এক জায়গায় বসতে হবে, বিভিন্ন সংস্থাকে বসতে হবে, তাইলে কাজ হবে। আমি একটা বলি, আপনি জানেন ঢাকার, আমরা জানি ঢাকার মেয়র এখন 2 জন, এদেরকে বলে ফাদার অফ দি সিটি বলা হয়, তাই না? কিন্তু তাদের তো দায়িত্ব দুটো, মশা তাড়ানোর দায়িত্ব, স্ট্রিট লাইট দেওয়ার দায়িত্ব, গার্বেজ ডিস্ট্রিবিউশন, এই তো তাদের দায়িত্ব, আর তো কিছু না। এখন মেয়রকে বলা হয় বন্যা, এইটা হয় না, এটা হয় না। ঢাকায় 12টা ফাদার আছে। এই 12টা ফাদার মানে বুঝতে পারছি তো, ওয়াসা আছে, ড্যাশা আছে, তিতাস আছে, রাজুক আছে, মেয়র আছে, এরকম 12 জন ফাদার আছে। আই নিড 1 ফাদার। আমি একটা ফাদার দরকার। এই 12 জনকে এক জায়গায় বসাইয়া একটা ফাদারের নেতৃত্ব করেন, দেখবেন ঢাকাও চলবে, দেশটাও চলবে। অনেক ধন্যবাদ অধ্যাপক মাহবুব, ধন্যবাদ ডক্টর আহমদ হোসেন। শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।